এখানের পরিবেশটাই অন্যরকম। সবাই নিরিবিলি পার্টনারের সাথে কোমর দুলাচ্ছে আর একটা হ্যাপি মোমেন্টের সাক্ষী হচ্ছে। অ্যালিসাকেও খুব সাবধানে আঙুলের মাথায় ঘোরাচ্ছে অর্ণব। তবে আজকের বলরাজের স্টেজে দাঁড়িয়ে হুট করে সেই প্রথম দিনের কথা মনে পড়ে গেল কৃতিকের, যখন ওর সামনের মেয়েটা স্বয়ং ওরই ছিল। কিন্তু মেয়েটার দু চোখে ছিল অনিশ্চয়তা আর শঙ্কার ছড়াছড়ি। ভীত হরিণীর মতো এক রত্তের শরীর নিয়ে কৃতিকের বাহুতে সেদিন কুঁকড়ে ছিল অরু। আর শেষমেশ কিছু না বলেই হুট করে এক পায়ের নুপুর ফেলে রেখেই পালিয়ে গিয়েছিল মেয়েটা। অথচ আজ মেয়েটার দু চোখ রয়েছে নিদারুণ চঞ্চলতা, নেই বিন্দু মাত্র সংশয়, আর না তো আছে কোনরূপ অনিশ্চয়তা। এক রাশ খুশির পারদ যেন উপচে পড়ছে তার হাস্যজ্জ্বল মুখখানা থেকে, যা চাইলেও টাকায় বিনিময়ে কিনতে পারবে না কৃতিক। অগত্যাই অরুর খুশিতে খানিকটা টেক তুলে নিয়ে ওর কোমর চেপে ধরে নিজের কাছে টেনে নিয়ে এলো হঠাৎ। ওরও ভরকালো না, বরং নিজের হাতটাকে তুলে রাখলো কৃতিকের কাঁধের উপর। তারপর শুরু করলো দুজন দুজনের সাথে গানের তালে পা মেলানো। ল্যাভেন্ডার কালারের গাউন সাথে স্মোকি আইশ্যাডো আর হালকা স্টোনের জুয়েলারিতে ওরুকে মারাত্মক সুন্দর লাগছিল। কৃতিক কমপ্লিমেন্ট দিতে জানে না খুব একটা, তবু আজ ওরুর সব সংশয় কাটিয়ে দিতে ওকে ঘোরাতে ঘোরাতে হাসকে স্বরে বলে উঠল, তোকে অপরূপ লাগছে বেবি। ওরু হাসলো সামান্য, তারপর আবারও চোখ রাখলো কৃতিকের কালো চোখের মণিতে। মুহূর্তেই দুজন দুজনের চোখে চোখ রেখে হারিয়ে গেল গভীরে। চোখে চোখে হাজারো কথা আদান প্রদান হলো ওদের, বোধ করি চারিদিকে প্রেম প্রেম সুগন্ধ। পৃথিবীর সকল চিন্তা ভুলে গিয়ে হুট করে কৃতিকের মনে হচ্ছে আশেপাশে এই চোখ জোড়া ছাড়া কিচ্ছু নেই, কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই, কোনো বস্তু নেই, কেউ নেই। কাছে শুধু দুই জোড়া তৃষ্ণার্থ চোখ, যার খোলাটে চাহনি দেখে মনে হয় একে অপরের দিকে জনম জনম তাকিয়ে থাকলেও সেই তৃষ্ণা মিটবে না কোনো দিন। উল্টো দিনকে দিন বেড়েই যাবে তাকে দেখার তীব্র আকাঙ্ক্ষা। দুটো চোখ নেশার ঘোরে বুধ। তখনও পারিপার্শ্বিক সকল আওয়াজ ছিপিয়ে মিষ্টি একটা সুরেলা গলা কানে ভেসে এলো ওদের দুজনার। সেই গানে আরও একবার সব কিছু ঊর্ধ্বে গিয়ে মনের মাঝে ভালোবাসার হালকা জ্বলে উঠেছিল দুজনারই। খুব কাছেও কেউ একজন প্রাণ দিয়ে গাইছে, I have died every day waiting for you. Darling, don't be afraid. I have loved you for 1,000 years. I'll love you for 1,000 years. কৃতিক যখন ওর চোখের অতল গহরে ডুবে যাচ্ছিল, ব্যস্ত হয়ে ওর চোখের মাঝে নিজের সত্তাটাকে খোঁজার আপ্রাণ চেষ্টা করছিল, ঠিক সেই সময় সকল মুহূর্তে রোমান্টিকতায় এক বালতি জল ঢেলে দিয়ে ওরু ঠাস করেই বলে ওঠে, আমারও বাবু চাই। অরুর এহেন আবদার শুনে ভ্রু জোড়া কুঁচকে গেল কৃতিকের। চোখে কয়েকবার পলক ফেলে নিজেকে স্বাভাবিক করে উল্টো প্রশ্ন ছুড়ল কৃতিক। কি কি চাই? ওরও চোখের ইশারায় অ্যালিসাকে দেখালো যে এই মুহূর্তে ডিভানে বসে বসে পেস্ট্রি কেক খাচ্ছে। অ্যালিসাকে এক ঝলক পরখ করে কৃতিক অরুর পানে তাকিয়ে বলল, তো আমারও বাবু চাই। অরুর কথার প্রত্যুত্তরে কৃতিক ভাবলেশীন গলায় বলল, হ্যাঁ, তোর তো বাবু আছে। ডোরা না তোর মেয়ে? কৃতিক ইচ্ছে করে কথা ঘোরাচ্ছে, তিলকে তাল বানাচ্ছে। ব্যাপারটা বুঝতে পেলে তেতো উঠল অরু। বিরক্ত কণ্ঠে বলল, এই বাবু সেই বাবু না, এলিসা আপুর মতো বাবু চাই আমার, আপার মতো বাবু চাই আমার। বাবু কি হাতের মোয়া যে চাইলেই পাওয়া যাবে? অরু ছোট উল্টে বলল, এনে দিন, আমি জানি আপনি সব পারেন। কৃতিক অরুর কপালে আলতো চুমু খেয়ে জানালো, এখন নয়, একটু বড় হ, ঠিক সময় মতো পেয়ে যাবি। কৃতিকের কথার পাছে অরু রেগে মেগে কিছু বলবে, তার আগেই অর্ণব আর সায়র এসে কি দরকারে যেন ডেকে নিয়ে গেল কৃতিককে। যাওয়ার আগে পেছন ঘুরে অরুর উদ্দেশ্যে কৃতিক বলল,
এখানে দাঁড়িয়ে থাকিস না বেবি, ওদিকে গিয়ে বস। স্টেজটা পিচ্ছিল, সামলাতে পারবি না। কৃতিকের এত কেয়ারিং এই মুহূর্তে আদিক্ষেতার মতোই বিরক্ত ঠেকল ওরও নিকট, যার দরুন রাগে দুঃখে ওরও একাই নাচতে শুরু করলো পাগলের মতো। যদিও বা জীবনে প্রথমবার 4 ইঞ্চি পেন্সিল হিল পরে নাচতে গিয়ে ওর জোট করতে পারলো না খুব একটা। কয়েক মিনিটের মাথাতেই কৃতিক যে ওকে এতক্ষণ সামলে রেখেছিল তার হাতে নাতে প্রমাণস্বরূপ পা মুচকে পড়ে গেল মেঝেতে। ওরও এভাবে পড়ে গিয়েছে দেখে দ্রুত ছুটে এলো অনু, উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কিরে এভাবে পড়ে গেলি কি করে? ব্যথা পেয়েছিস কোথাও? ওরও মাথা তুলে অসহায় স্বরে বলে উঠল, পায়ে ভর দিতে পারছি না আপা, মনে হয় মচকে গিয়েছে। অনু একটা দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত হাতে বোনকে তুলে এক সাইডে নিয়ে এসে বসিয়ে দিল চেয়ারে। ওরও হঠাৎ হঠাৎ ব্যথায় চোখ মুখ খিচিয়ে ফেলছে, তা দেখে অনু বলল, তুই বস, আমি এক্ষুনি বরফ ম্যানেজ করে নিয়ে আসছি। বরফ লাগালে ব্যথা কমবে আশা করি। কথাটা বলে ওরুকে বসিয়ে রেখে কোথাও দ্রুত একটা চলে গেল অনু। ওদিকে ওরও ব্যথা পেয়েছে শুনে কই থেকে যেন হন্তদন্ত হয়ে ছুটে এলো কৃতিক। আশেপাশে তখনও সবাই ছিল, কিন্তু কৃতিককে দেখতে পেয়ে ওদেরকে স্পেস দিয়ে যে যার মতো চলে গেল সবাই। কতবার বলেছি এসব হাই হিল পড়তে না, তবুও জিদ ধরে পড়লি। এখন ব্যথা কে পেল শুনি? কোরালিটা কালচে হয়ে গিয়েছে একদম। ওরুর সামনে হাঁটু মুড়ে বসে ওর পা থেকে জুতোগুলো খুলতে খুলতেই রাগে গলায় ওরুকে ধমকালো কৃতিক। কিন্তু ওরু তো ওরু, ও এখনও তখনকার ব্যাপারটা নিয়ে ঝুলে আছে। তাই তো অভিমানে কৃতিকের হাত থেকে নিজের পা ছাড়িয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে বসলো চট করে। ওর কাণ্ডে কৃতিক ভ্রু কুঞ্চন করে বলল, কি হয়েছে? ওরুর সোজা সাপটা জবাব, আমার বাবু চাই। ওরও এহেন ছেলে মানুষেতে রাগ হলো কৃতিকের। কোনো মতে নিজেকে সংবরণ করে দাঁতে দাঁত চেপে বলল, বলেছি না পরে। না এক্ষুনি। কৃতিক চেয়ার সমেত ওরুর মুখটা নিজের দিকে ঘুরিয়ে গম্ভীর গলায় শুধালো, বাচ্চা বাচ্চা যে করিস, বয়স কত তোর? তুই নিজেই তো একটা বাচ্চা। একটা বাচ্চাকে বাচ্চা দিয়ে তারপর 2 বাচ্চাকে সামলাতে হবে আমার। আমি এসব রিস্কে নেই। হ্যাঁ না কিছুই না বলে মুখে কুলুপ এঁটে চুপচাপ বসে আছে ওরু। তা দেখে কৃতিক ওকে একটু মানানোর চেষ্টা করে বলল, প্রেগনেন্সির জন্য একটা ন্যূনতম বয়স লাগে বেবি, নয়তো বাচ্চাকে সামলাবি কি করে? তাছাড়া তোর হেলথ কন্ডিশন বেবি নেয়ার উপযুক্ত কিনা সেটাও তো যাচাই বাছাই করতে হবে। আর সবচেয়ে বড় কথা, মাঝপথেই থেমে গেল কৃতিক। ওরু এবার আগ বাড়িয়ে শুধালো, সবচেয়ে বড় কথা কি? তোর ভালোবাসায় আমি কোনো ভাগিদার অ্যালাউ করতে রাজি নই মরু। ওরও আশ্চর্য হয়ে গেল কৃতিকের এহেন ছেলে মানুষের কথায়। ও আশ্চর্য কণ্ঠেই বলে উঠল, আপনি কি পাগল? বাচ্চাটা আপনার হবে আর আপনি তাকে এখনই হিংসা করছেন? কৃতিক গম্ভীর গলায় বলল, যা বলেছি তাই। ওরও যেন নাছর বান্দা। ও গাল ফুলিয়ে প্রত্যুত্তর করে জানালো, না, আমার বাবু চাই 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 চাই। মেয়েটার ডান পিঠে জিদের কাছে আরও একবার পরাজিত হয়ে হার মানার মতোই দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো কৃতিক। অতঃপর এক হাত ওরুর জুতো আর অন্য হাতে ওরুকে কোলে তুলে গভীর গলায় বলল, ঠিক আছে বাসায় চল, দিচ্ছি তোকে বাচ্চা। কথাটা বলে ওরুকে নিয়েই বেরিয়ে যাচ্ছিল কৃতিক। তখনই পেছন থেকে অনু এসে দেখল এই কাহিনী। কৃতিক ওরুকে নিয়ে চলে যাচ্ছে দেখে অনু বিড়বিড়িয়ে বলল, আরে বরফ না লাগিয়ে কোথায় যাচ্ছে এরা? প্রত্যয় পাশ থেকে অনুর কাঁধে হাত রেখে তির্যক কণ্ঠে বলল, চিন্তা নেই, কৃতিক ভাই ঠিক সামলে নেবে ওরুকে। তুমি এদিকে এসে একটু বসো তো, আজ অনেক নড়াচড়া করছো, এবার একটু রেস্ট করো। প্রত্যয়ের কথায় অনু হাসি সংবরণ করতে না পেরে মুখের উপর হাত রেখে বলল, তুমি এমন ভাব করছো যেন তোমার বাচ্চাটা কালকে পৃথিবীতে চলে আসবে। প্রত্যয় বোকাদের মতো মাথা চুলকে বলল, কি করবো বলো, ও সইছে না তো। ওদিকে কৃতিককে এভাবে চলে যেতে দেখে সায়র হাত ছেড়ে ডেকে শুধালো,
কিরে জেকে পার্টি তো শেষ হয়নি, এখনই কোথায় যাচ্ছিস তোরা? কৃতিক অরুকে নিয়ে বেরিয়ে যেতে যেতে না ঘুরেই উত্তর দিল, বউকে বেস্ট গিফট দেওয়ার সময় হয়ে গিয়েছে, তাই বাসায় যাচ্ছি। কৃতিকের ঘুরানো পেঁচানো কথাটা প্রথমে ধরতে না পারলেও যখন এর আসল মানে সায়রের ব্রেনে ক্যাচ করলো, তখন আর এক মুহূর্ত অপেক্ষা করলো না সায়র। দ্রুত এগিয়ে গিয়ে নীলিমার হাত থেকে খাবার দাবার সব কেড়ে নিয়ে সাইডে রেখে বলল, তাড়াতাড়ি খাওয়া শেষ করো, আই থিঙ্ক আমাদের বাসায় যাওয়া উচিত। মুখ ভর্তি খাবারগুলো তাড়াহুড়ো চিবোতে চিবোতে নীলিমা বলে ওঠে, কেন? বড়সড় তান্ত্রিকদের মতো করে কৌশলী কণ্ঠে সায়র বলল, জেকে কে এবার হারাতে হবে আমায়, বেটা সবকিছুতেই ফার্স্ট, এবার আর সেটা হতে দিচ্ছি না আমি। দ্রুত খাও যান, আরে বাসায় গিয়ে প্রসেসিং শুরু করতে হবে তো। ওই হিটলার বেটাকে আমার আগে কিছুতেই বাবা হতে দেওয়া যাবে না নেবার। সায়রের কথার আগামাথা কিছুই মাথায় ঢুকলো না বেচারি নীলিমার। তবুও মেয়েটা বাধ্য স্ত্রীর মতোই স্বামীর কথায় ব্যস্ত হয়ে পড়ল মুখ ভরতে খাবারকে দ্রুত গলধঃকরণ করার কাজে। প্রায় ৩ বছর পরে ক্যালেন্ডারের পাতায় ডিসেম্বর মাস চলমান। পৃথিবীর সর্বত্র এখনও শীত পুরীর রাজত্ব। কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রক মেশিনে আবর্তিত ঘরের বাইরে পা রেখে দুদণ্ড দাঁড়ালেই যেন তুষারে ঢেকে স্নোম্যানে রূপান্তরিত হয়ে উঠবে সমস্ত শরীর। ঠিক এতটাই ঠান্ডা পড়েছে চারিদিকে। ক্যালিফোর্নিয়াতে সাধারণত তুষারপাত হয় না খুব একটা, কিন্তু এবছর বিভিন্ন জায়গায় স্নোফলের খবর পাওয়া যাচ্ছে। ক্যালিফোর্নিয়ার যে যে স্টেটগুলোতে এবছর স্নোফল হয়েছে, কৃতিকের শহরতলিও তার অন্তর্ভুক্ত এরিয়া। পুরো শীতের অনেকটা সময় ধরে দিন রাত তুষারপাত দেখে দেখে ওদের সময়গুলো উড়ন্ত মেঘের মতোই মসৃণতায় ভেসে গিয়েছে কোথাও। জীবনটাকে মনে হয়েছে তুষারের মতোই শুভ্র আর সহজ। হাত লাগাতেই কেমন পেঁচা তুলোর মতো গলে যায় সব। ঠিক তেমনই তুষারে ঢাকা মসৃণ দিনগুলোকে পেছনে ফেলে আজকের সকালটা শুরু হয়েছে তীক্ষ্ণ সূর্য কিরণের এক ছটাক সোনালি আলোক রশ্মির আগমনে। বাংলাদেশ আজ রৌদ্রোজ্জ্বল। ইট পাথরে ঢাকা শহরে বাধা নিপত্তি পেরিয়ে সেই উজ্জ্বল টুকরো টুকরো রোদের ছটা আছড়ে পড়ছে যত্রতত্র। বহুদিন বাদে চোখের সামনে আজ এই সূর্যলোক বড়ই আনন্দিত করল অরুকে। আলো ছায়ার সুন্দর সমীকরণ দেখতে দেখতেই এক টুকরো প্রশান্তির হাসিতে প্রসারিত হলো তার দু ঠোঁট। আলগোছে চোখ দুটো বুজে বুক ভরে বাতাস টেনে নিয়ে অস্ফুটে বিড়বিড়ালো সে, আহ, আমার দেশ। শাইনিং ইভেন্ট 2027। অথচ অরোরা জায়ান চৌধুরী। মাঝারি সাইজের হল রুমটাতে স্টেজ বরাবর উপরে ভাগের বোর্ডে ঝুলছে লেখাগুলো। স্টেজের সামনে বসে আছে কিছু সংখ্যক পাঠক পাঠিকা। তাদের সবার হাতে একটা করে পুরো বই। বইগুলোর কাভার পেজ দেখে মনে হচ্ছে কোনো থ্রিলার রোমান্টিক জনরার উপন্যাস হবে হয়তো। পুরনো প্রচ্ছেদে ফুটে উঠেছে রংতুলিতে ধারণ করা জীবন্ত তুষারপাতের প্রতিচ্ছবি। তার মাঝেই ভীষণ ব্যাকুল দুজন কপোতের গভীর চাহনি। যেন একজন আরেকজনকে দেখে ভুবন ভুলে গিয়েছে তারা। তার ঠিক উপরে রক্তঞ্জিত বাংলায় অক্ষরে লেখা, গোধূলি বেলার রোদ্দুর। এমন তুষারপাতের দৃশ্যপটের মাঝে হঠাৎ গোধূলি বেলার রোদ্দুর কোথা থেকে এলো, এটা সেটা রহস্যের বই কি। পাঠক পাঠিকাদের একটা বিরাট অংশের তুমুল আকর্ষণ কেড়ে নিয়েছে এই রহস্যময়ী প্রেমের উপন্যাস। তাই তো এবছরে বেস্ট সেলের শীর্ষে রয়েছে নোবেলটি। প্রথম উপন্যাসে এত ভালো সাড়া পেয়ে পাঠক পাঠিকাদের সম্মানার্থে একটা সাইনিং ইভেন্ট না করলেই নয়। তাই তো কৃতিককে হাজার বারবার বলে কয়ে দেশে আসার জন্য রাজি করানো হয়েছে। যদিও এর পেছনে সবচেয়ে বড় অবদান ওর বন্ধু মহলের। ওর কথা হলে তো এক কান দিয়ে ঝুঁকিয়ে অন্য কান দিয়ে বের করে দিত সে।
সাইনিং ইভেন্টে আগত সমগ্র পাঠক পাঠিকাদের অপেক্ষায় অবসান ঘটিয়ে স্টেজ থেকে মাইক্রোফোন হাতে নিয়ে একজন অ্যাঙ্কারের মতন মহিলা ঘোষণা দিয়ে মঞ্চে ডাকলেন অরুকে। কিন্তু আশেপাশে কোথাও তো অরু নেই। আমন্ত্রিত পাঠক পাঠিকারা এদিকে ওদিকে চোখ ঘুরিয়ে খোঁজার চেষ্টা করছে লেখিকাকে, কিন্তু দেখা নেই তার। ব্যাপারটা হতাশ